দর্শক, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছিল। কিন্তু সেই সম্পর্কটা বালির বাঁধের মতো ধসে পড়তে দেখেছিলাম আমরা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে। সেই মেটিকুলাস ডিজাইনটা ছিল কিভাবে ভারতকে শত্রু বানানো যায় এবং কিভাবে ৭১-এ আমাদের ৩০ লক্ষ প্রাণের, ৩০ লক্ষ মানুষের রক্ত যারা কেড়ে নিয়েছিল, সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে নির্বাচনের পরে। নির্বাচনের আগে থেকেই আমরা লক্ষ্য করছি ভারত বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এবং সেই উন্নয়নের মেসেঞ্জার হিসেবে তারা কাজে লাগাতে চেয়েছে বিএনপিকে, এবং বিএনপি প্রধান তারেক রহমানের সাথে বিভিন্ন রকমের বার্তা আদান প্রদান, সেই ব্যাপারগুলো আমাদেরকে প্রামাণ্য দলিল হিসেবে দেখিয়েছে। যেমন বেগম খালেদা জিয়ার জানাজাতে এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী, তার ছুটে আসা, বিশেষ বিমান নিয়ে তার ছুটে আসা, প্রধানমন্ত্রীর শোক বার্তা তারেক রহমানকে দেয়া, এরপরে তারেক রহমানের নির্বাচনে বিজয়ের পরে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, সরকারের শপথ গ্রহণে ভারতের লোকসভার স্পিকারের ছুটে আসা, তারেক রহমানকে চিঠি দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ ভারত বিএনপির হাত ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতা আমরা এবার দেখলাম। এই ঘটনাগুলো সাধারণত ঘটে কিনা, কিংবা গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় কিনা, যে একটি দেশের প্রধান আরেকটি দেশের প্রধানকে ঈদের শুভেচ্ছা জানালেন, ঈদের বার্তা পাঠালেন। নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে সনাতন ধর্মের মানুষ, ভারত সনাতন ধর্মের মানুষদের অধ্যুষিত একটা দেশ, পৃথিবীর বৃহত্তম হিন্দু রাষ্ট্র ভারত। সেই রাষ্ট্রের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, সেটাকে কোনোভাবেই শুধুমাত্র ঈদের শুভেচ্ছার বেড়াজালে আপনি আটকে রাখতে পারবেন না। তেমনটাই ঘটল এবার। ঈদ উপলক্ষে নরেন্দ্র মোদীর বার্তা তারেক রহমানের কাছে যখন আসলো, তখন এটাকে আপনি আলাদাভাবে দেখতে বাধ্য। চলুন একটু জেনে দেখি কিভাবে আলাদাভাবে এটাকে দেখা যায়। কি বললেন নরেন্দ্র মোদী তারেক রহমানের কাছে পাঠানো বার্তায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটাকে ঈদ শুভেচ্ছা বার্তার শুধুমাত্র ফর্মালিটির মধ্যে যদি আপনি ফেলে দেন, তাহলে আপনি বোধহয় বড় রকমের ভুল করবেন। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে অবস্থান করছেন। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সরকারের সঙ্গে যে সরকার, এর আগের সরকার, যে সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত দেওয়া, এই ব্যাপারগুলো নিয়ে শুধুমাত্র বাগাড়ম্বর করেছে, ওই লিখিত চিঠি পাঠিয়েছে, কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক জোরদার করেনি। এবং সেই শেখ হাসিনাকে কেন্দ্র করেই বিগত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়েছে, এরকমটা আমরা দেখেছি। সেই দেখার পরিপ্রেক্ষিতে এখন যখন ভারতের অতি আগ্রহ দেখছি তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে, তখন বুঝে নেওয়াই যায় যে বিএনপি সরকারের বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা, এটার পেছনে সমর্থন যোগানো, ভারতের একটা বড় সহযোগিতার হাত প্রসারিত করা, এই ব্যাপারগুলো নেপথ্যে ঘটেছে। মানবজমিনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, ভারতের গণমাধ্যমও এই খবরগুলো করেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় নরেন্দ্র মোদী ঈদ উল ফিতর উপলক্ষে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, মাননীয় ঈদ মোবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিগত 1 মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ উল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা ও প্রার্থনা করি। এই যে অসাধারণ একটা চিঠি লিখলেন, সেই চিঠিটা
একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে লিখছেন, এভাবে যদি আপনি ন্যারেটিভ দাঁড় করান তাহলে আমার মনে হয় যে সেখানে তথ্যের অনেক খামতি কিংবা ঘাটতি থেকে যায়। যখন শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে এবং তলানিতে পৌঁছানোর মেটিকুলাস ডিজাইনটা প্রফেসর ইউনূস সম্পন্ন করে গেছেন, তখন সেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং এই সরকারের মেয়াদ যখন মাত্র 1 মাস, সেই 1 মাসের মাথায় এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারে দৃশ্যমান উন্নতির পথে যাওয়া, ভারত বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দিতে চাওয়া, এই ব্যাপারগুলো সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখার কোনো উপায় নেই। তাহলে আপনি ভাবতে পারেন, তাহলে কি তারেক রহমানের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা মধ্যস্থতা হয়ে গেছে, যে মধ্যস্থতায় অন্যতম একটা এজেন্ডা শেখ হাসিনাকে কি তাহলে নরেন্দ্র মোদী বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন? উত্তর হচ্ছে, আমরা বিশ্বব্যাপী বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে যেটুকু জানতে পেরেছি কিংবা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না ভারত, নাম্বার 1। নাম্বার 2, আবার শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে রাজনীতিতে প্রতিষ্ঠিতও করবে না কিংবা করতে চাইবে না এই মুহূর্তে। ভারত এই মুহূর্তে যেটা চাইছে এবং আমেরিকাকে সহ তারা যৌথ প্রয়াসে যেটা চাইছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফেরত আসুক। শেখ হাসিনা যদি আওয়ামী লীগের নেতৃত্ব দিতেও চান, তিনি দেশের বাইরে থেকে, অন্তরালে থেকে দিন, প্রকাশ্যে অন্য কেউ নেতৃত্ব দিক, এবং সেই প্রকাশ্যে অন্য কেউ নেতৃত্বের ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় এগিয়ে আছেন। জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক, সেই ব্যাপারে তারেক রহমানকে রিকোয়েস্ট করা কিংবা কনভিন্স করা, এই ব্যাপারগুলো হয়তো ভারত সরকার করবে শেখ হাসিনার একান্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। এখন বলতে পারেন যে কদিন পরেই তো লোকসভা নির্বাচন, ভারতের সরকার পরিবর্তন হবে, বিজেপি সরকার থাকবে না, কংগ্রেস সরকার যদি চলে আসে ক্ষমতায়, চলে আসার সম্ভাবনা আছে, তাহলে কি হবে? উত্তর হচ্ছে, তাহলে আওয়ামী লীগের জন্য আরও ভালো হবে। কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্কটা ঐতিহাসিকভাবে মূলত কংগ্রেসের সঙ্গেই সব থেকে মধুর। কারণ ওই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর যে সম্পর্ক, এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কংগ্রেস আওয়ামী লীগ সম্পর্ক একটা অনন্য উচ্চতায় গিয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শেখ হাসিনার অভিভাবক হিসেবে কাজ করেছেন, কখনো কখনো এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং ভারতে রাজনৈতিক সংকট নেই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সংকট নেই। শেখ হাসিনা বরং সফল হয়েছিলেন যে বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক ছিল না, সেই বিজেপির সঙ্গে তিনি সম্পর্ক উন্নত করেছিলেন। সেই ব্যাপারটা তার একটা বড় সফলতা ছিল। বিজেপির জয়ের পরে বাংলাদেশে দেখেছিলাম শেখ হাসিনার বিপক্ষ শক্তি বাংলাদেশে মিষ্টি বিতরণ করেছিল। সারা বাংলাদেশে মিষ্টির দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু ঘটনাটা উল্টে গিয়েছে কয়েক মাসের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির মাধ্যমে। সুতরাং আমার মনে হয় যে ভারত চাইছে বিএনপির মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পুনরুদ্ধার হোক, কিন্তু নেপথ্যে একটা কোনো না কোনো সমঝোতা তো রয়েছে। এবং সেই সমঝোতা কি এটা যে আমরা সম্পর্ক উন্নয়ন করব ঠিকই, কিন্তু বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, সবাইকে রাজনীতির অধিকার দিতে হবে, এবং সেটা সম্ভবত প্রতিষ্ঠিত হয়ে যাবে সামনে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইচ্ছা করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকে করতে দেয়া হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।